বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মেঘি কল্পগাত্রে। আর সেই শান্তির সন্ধানে আজ শান্তিপুর মেথিডাঙ্গা চরের মাঝে ছুটে চলা। লক্ষ্মীর খুব বিরক্ত ধরে গিয়েছে। নারায়ণের পাটা লক্ষ্মীর কোলের উপরে ছিল। এবার যাহা তো ওই পা নামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নাক দাঁড়িয়ে যায়, ওখানে দ্বীপ সৃষ্টি হয়। আচ্ছা, একটু দেখানো যাবে মাছগুলো? বাহ, এ তো একবেলা খাওয়ার মতো মাছ হয়ে গেল। এর জন্য খাবারের ব্যবস্থা করেছে। আর যেরকম বলছি যে নেমন্তন্ন, এটা কিন্তু আমাদের কাছে একটা উপরই পাওয়া হলো আজকে। এই চর দুর্গম চরের মাঝে তো বড় হাড়ি, মানে কি গরুর জন্য নাকি? হ্যাঁ, বোন কিন্তু করছে। তুমি কোন ক্লাসে বোন? আমি কলেজে তো সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিলাম, দিয়ে পড়িনি আর পরীক্ষা দিইনি সেকেন্ড ইয়ারে। একটা সময় একটুখানি বসে আছি, তাই আমার কষ্ট হচ্ছে। যারা আর কি যাতায়াত করে এই কর্দমাক্ত একেবারে বালুকাময় রাস্তা দিয়ে, তাদের অবস্থাটা কি হতে পারে সেটা কিন্তু একেবারে ধারণার বাইরে। আপনি কি মাছ ধরছেন? মাছ পেয়েছেন? কই বস্তাতে নাকি মাছ? না না, আমার আঁচলে রেখেছি। আচ্ছা, একটু দেখানো যাবে মাছগুলো? হ্যাঁ, দেখা যাবে কি হয়েছে। এই যে এই যে বাহ, এ তো একবেলা খাওয়ার মতো মাছ হয়ে গেল। আপনি প্রতিদিন আসেন এরকম মাছ ধরতে? না না, আমার পাশে পাশে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি ঘাস কাটতে এসেছেন মনে হচ্ছে, এখানে কাছি টাছি আছে তো ওনার, মানে একটা খুব সুন্দর ব্যবস্থা উনি করছেন। ঘাস কাটতে এসে উনি কিন্তু মাছ ধরে নিয়ে যাচ্ছেন। আর এইভাবে তাদের কিন্তু প্রতিনিয়ত জীবনযাপন কাটে এই চরের মাঝে। এই যে একেবারে খাড়ির মাঝে এই বাড়িটা অবস্থিত। আর এখানে ওনারা এই যে শান্তিপুর ফুলিয়ার যে শাড়িগুলো বিখ্যাত আমরা বলে থাকি, ওনারা কিন্তু শাড়ি বানান আর কি। বাড়ির ভিতরে প্রবেশ করবো আর দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতিতে ওনারা থাকেন আর কি এখানে। আচ্ছা, এত বড় হাড়ি মানে কি গরুর জন্য নাকি? হ্যাঁ, সাবু রান্না হয়। আচ্ছা আচ্ছা, ওই মানে শাড়ির জন্য সাবু এ করা হয়। আচ্ছা আচ্ছা, তো এতে তো অনেক জ্বালানি লাগে তো। তো দেখো এই সাবু এ করা আছে মাড় দেওয়ার জন্য। এই যে হাঁড়িটার মধ্যে ব্যবস্থা করে সাবু, আর এই সাবু দিয়ে কিন্তু এই শাড়িতে মাড় দেওয়া হয়। এই যে কি পরিস্থিতি বাড়ির মধ্যে, ওনারা কীভাবে থাকেন। একটা ভালো রান্নাঘরও কিন্তু ওনাদের নেই। আর এই যে কাকুমণি আছেন, কাকিমণির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই জলটাকে আপনারা কীভাবে ব্যবহার করেন? শুধুমাত্র কাচাকুচি নাকি? মোড়ের মাথা কতটা দূর যেতে হয় এখান থেকে? অনেকটা। এমন কি মাঠের থেকে আসলেন নাকি? দেখো কি আমাদের এই গমটা, সেই গম থেকে ওই বাসতলা অবধি, ওই অবধি আমাদের জমি। আপনাদের এই গমটা অবধি? এই গমটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাস দেখা যাচ্ছে, ওইটাই লম্বা লম্বি লম্বা লম্বি আপনাদের, তাই তো? তো কত বছর আছেন এখানে আপনারা? উনি থাকতো, আমরা এই হালে উনি এখানেই মাছ ধরতো, এখানেই থাকতো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা অন্য জায়গায় থাকতেন তাই তো? আমাদের বাড়ি আছে না, ও বাবলুগড়ে ভাটা আছে, ওইখানে আমাদের বাড়ি। আচ্ছা, এইখানে থাকতে সমস্যা হয় না একেবারে? এই চারজন মানুষ এখানে একের ফাঁকা জায়গায় থাকতে? ছেলে মেয়ে চলে যায়, কাপড় মার করে, সন্ধ্যের সময় বাড়ি চলে যায়। আচ্ছা 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 আচ্ছা, মানে এইখানটাতে এই নির্জনে থাকাটাও তো খুব কঠিন হয়ে দাঁড়ায়। জল জমলে তো খুব খারাপ পরিস্থিতি হয়। যেটুকু দেখলাম আর কি, কাকু আসছেন, কাকুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। উনি কাজ করছিলেন তো। না না না, ঠিক আছে, আপনাদের এখানে এসছে, আপনার রোদের মধ্যে বসে দিলে ছাওয়ায় আসুন না, আমাদের কর্মই রোদ। আচ্ছা আচ্ছা, কাপড় শেষ হয়ে গেলে তখন আর ছাওয়া লাগবে না। বলছি যে এই যে মাড় দেওয়ার জন্য সাবুর ব্যবস্থা করেছেন, প্রতিদিন কতটা করে সাবু আপনারা সেদ্ধ কাপড় করেন? হিসাবে লাগে। কাপড় হিসাবে লাগে। দেখালো 10টা শাড়ির জন্য? 10টা শাড়ির জন্য তোমার লাগবে 1 কেজি। 1 কেজি? মানে জ্বালানিও তো অনেক লাগে তার জন্য। ওই জন্য ওই যে জমিতে ধনচে বুনেছি, সেই এই যে ধনচে, ধনচে গাছ, এই ধনচে গাছ, এটা হচ্ছে জ্বালানির ব্যবস্থা ওনারা করে গেছে। মানে প্রতিটার সঙ্গে প্রতিটা জড়িত আছে। পঞ্চায়েতে বলছি, কলের জন্য 2টো কল পঞ্চায়েতে ভেঙে পড়ে আছে, কিন্তু কল 2টো পড়ে আছে, কোনো কাজে লাগছে না। এখানে মাঠের লোক আসে, জল টল খায়। একটা ছিল ওই যে টিউবকল ওখানে, চুরি করে নিয়ে গেছে।
মানুষ বদমাইশকে নিয়ে গেছে, মানে জল এই জল আনতে যেতে হয় ওই মোড়ে একটা 22 পাইপে কল আছে, ওইখান থেকে জল নিয়ে আসে। কতদিন আপনি এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা এখানে আছেন? এখানে ধরো এই কাপড় মার আমাদের মোটামুটি ধরো আজ 15 বছর, হুম, প্রায় 25 বছর, 25 বছর। 25 বছর কাপড় মার। আচ্ছা আচ্ছা, 25 বছর ধরে এখানে এই কাজ করছেন। আচ্ছা, এই শিকগুলো দিয়ে কি শাড়িগুলো কি সোজা রাখার জন্য না নাকি? এই হ্যাঁ সোজা রাখার জন্য এর ফোঁড় করলে পরে হ্যাঁ হ্যাঁ, সোজা টান থাকবে, টান টান থাকবে, কাপড়টা টান থাকবে, মানে মানে বেঁকবে না আর হচ্ছে দুমড়াবে না, ভাঁজটা থাকবে, মানে টান থাকবে। শাড়ি কি আপনারাই বানান? না, মানে আপনারা মারটা দেন আমরা শুধু? মারটা দিই। আচ্ছা, 10টা শাড়ি যদি মার দিয়ে দেন আপনাদের কত কি পারিশ্রমিক পান আপনারা? 10টা শাড়ি দিলে পরে 20 টাকা করে হলে আচ্ছা, 200 টাকা হবে। 200 টাকা। 200 টাকার ভিতরে ধরো জ্বালানি খরচ, সাবু খরচ বাদ যাবে 100 100। বাদ যাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি হয়ে যায় তাই তো? 100 টাকা মজুরি থাকে। এছাড়া আর কিছু থাকে না করেন নাকি আপনি? এর থেকে ওই যে চাষবাস, চাষবাস? হ্যাঁ আচ্ছা, এই গম ঠমগুলো যেগুলো লাগিয়েছেন, হ্যাঁ, এগুলো সব আমি নিজেই চাষ করি, জন নিই না, সব নিজে। মানে আপনাদের একটা মানে টিউবওয়েলের ব্যবস্থা হলে মানে চাপা কলের ব্যবস্থা হলে খুব ভালো হয়। বলেছি পঞ্চায়েতে, কোনো রকম রূপন মান্নাকে বলেছি, হুম, বললো যে তুলে দেবো, তারপরে বলছে এখন পঞ্চায়েত থেকে অবজেকশন আছে, বলে যেখানকার কল সেখানে, কিন্তু কোনো ব্যবহার হচ্ছে না, কল কিন্তু দুটো পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি হ্যাঁ, পরিস্থিতি এখানে স্নান করি। কাটছে দেখুন। এখানে সব মানে এই যে দেখানোর চেষ্টা করি, এই যে জলে যে খাড়িটা আছে, এটা গঙ্গার খাড়ি তো? এটা গঙ্গার খাড়ি। গঙ্গার খাড়ি। দুটো মানুষের দুটো বাসে ঠাঁই পাইনি, হ্যাঁ? আমি মাছ ধরতাম এখানে, আর এখন ডুবুরি কাজ করতাম আমি, 15 হাত 20 হাত জলের তলায় ডুব মারের মাছ ধরছি। আপনি ডুবুরি কাজও করতেন? হ্যাঁ, ডুবুরি কাজ। মানে সব রকম কাজের সঙ্গে তো যুক্ত দেখছি। আমার বাবা ছোটবেলায় শিক্ষা দিয়েছে, মানে বাবাও মাছ ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে কি বেশিরভাগ মানুষই কি এই শাড়ির এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত, মানে মার দেওয়ার? মাঠ দিয়া বলতে মানুষ হচ্ছে এগুলো হচ্ছে ওভার ডিউটি, ছেলে মেয়েদের পড়াশোনা করে আসলো, একটু হাতে কাজে লাগালো, হ্যাঁ হ্যাঁ, তারাও করলো, আপনারা করলেন। এইটাই সহযোগিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে এমন একটা বাড়ির মধ্যে এসে প্রবেশ করেছি, যারা কিন্তু সবাই মিলে তাদের সংসারটা চালান, পড়াশুনো করেন, সব কিছুর মাঝে তারা বাবা মাকে, এই সন্তানরা বাবা মাকে কিন্তু দেখছে এবং তাদের সঙ্গে লড়ে যাচ্ছে একইভাবে। মানে পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না যখন কিন্তু পরিবারের সবাই একসঙ্গে থাকে। আর এই যে পাশটাতে দেখা যাচ্ছে যে মানে জলাশয়টা, এটা হচ্ছে খাড়ি জলের, আর এখানে স্নান থেকে শুরু করে জামা কাপড় কাজ সবটাই কিন্তু করে। তুমি কোন ক্লাসে পড়ো ভাই? মাধ্যমিক দিলে? মাধ্যমিক দিলে? আচ্ছা আচ্ছা, দেখো মানে অনেকে বলে যে আমি পয়সার অভাবে, অনেকের কথা মতো অনেকে বলে যে অনেকে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, কিন্তু এত সহস্র কষ্টের মাঝে বাবা মার সঙ্গে কাজে হাত লাগিয়ে কিন্তু তারা পড়াশুনো করছে, সঙ্গে সঙ্গে এই পরিশ্রম করে এই কাজ করছে, বাবা মার হাত ধরছে। একেই বলা হয় কঠোর পরিশ্রম। আর এর মাধ্যমে কিন্তু মানুষ অনেক উপরে উঠতে পারে। কি হবে না হবে সেটা কিন্তু পরের কথা, কিন্তু চেষ্টাটা যে চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এখানে কিন্তু আমাদের অনেকটা শিক্ষা নেওয়ার জায়গা আছে। তো বোন দেখো এখানে করছে, দেখা যাক। এইগুলো বোন কি সাবু টোটালটাই? এটা জল দিচ্ছি, গাঢ় হয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, এই যে সাবুটা কথা কাকু বলছিলেন, আর এই বোন কিন্তু করছে। তুমি কোন ক্লাসে বোন? আমি কলেজে তো সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিলাম, দিয়ে পড়িনি আর, পরীক্ষা দিইনি সেকেন্ড ইয়ারে। মানে এখন আর পড়ছো না? না, পড়া ছেড়ে দিয়েছি। কমপ্লিট করলে না কেন বিএ গ্রাজুয়েটটা? কমপ্লিট করতে পারতে? টাকা পয়সার দরকার আছে, টাকা টাকা পয়সার সমস্যার জন্য করছে না। হ্যাঁ। এই যে টোং মতো করা আছে, এই টোংটাই ওনাদের থাকার জায়গা। দেখায়। আচ্ছা বলছি, এটা কিসের হাড় এটা? হ্যাঁ, আমরা হিন্দু শাস্ত্রে হচ্ছে শিবের ভক্ত, অসুরের পূজা করি। আচ্ছা আচ্ছা, মহিষাসুর। এই যে মহিষাসুর মানে বলা হচ্ছে মহিষাসুরের করোটি। এই আর এটা হচ্ছে থাকার জায়গা। এই যে হ্যাঁ, এই যে পঞ্চপাণ্ডব গাছ, এই যে যেখানে পরপর আছে, বট অশ্বত্থ প্রভৃতি গাছ, আম গাছ থেকে শুরু করে সবটাই। আর এই জগডুমুর, বট, অশ্বত্থ, আম, বকুল আছে, সবটা মিলিয়ে পঞ্চপাণ্ডব যাকে বলা হয়। আর এই যে দেখা যাচ্ছে না এইটা, হ্যাঁ শিবের ওনারা কিন্তু উপাসনা করে, সে কারণে এই করোটির পুজো করে। কঠিন, ভীষণ কঠিন। মানে একটা জিনিস দুরান্ত কিচ্ছু নেই। আমি আর মিন্টু প্রথমে যখন আসলাম এখানে এই রাস্তা দিয়ে, তখন ভাবলাম আরো ভিতরে হয়তো গ্রাম আছে, ভিতরে প্রবেশ করব, কিন্তু একেবারে খাড়ির মাঝে যে ওনারা কিভাবে কষ্ট করে থাকেন,
মানে দেখলে তো এটা- যে ওখানে ওরা পড়াশোনাও করে আর তার মাঝে কিন্তু বাবা মার কিন্তু হেল্পও করে কাজের হ্যাঁ, মধ্যে দিয়ে। হ্যাঁ। এটা কিন্তু একটা একদম ঠিক। ওনার মেয়ে, তিনি এই সমস্ত কাজ করে মেয়েকে শান্তিপুর কলেজে পড়ান। হুম, সেই মেয়ে এই দুর্গম রাস্তা দিয়ে পড়তে যায় শান্তিপুর কলেজে, ছেলেটাও মাধ্যমিক দিয়েছে। একদমই তাই। উনি কিন্তু 25 বছর ধরে এই সংগ্রামী জীবনকে বেছে নিয়েছে। এইভাবে উনি খুবই আনন্দিত, খুবই শান্তিপূর্ণভাবে এখানে রয়েছে। তবে একটা জিনিস খুব বললো যে কিছু মানুষ আছে তারা এনারদের শান্তিপূর্ণ জীবনে ব্যাঘাত ঘটাতে আসে। তারা হয়তো একটু মদ্যপ পান টান করে তাদের পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়, বা তাদের এই তাঁবু এই জায়গায় যে থাকে সেটা কেটে দেয়। এটা কেন করেন? তাদের জীবনটা এমনি চরের মধ্যে কঠিন জায়গা, নেই বিদ্যুৎ নেই কিছু, শিয়াল সাপ খোপ নিয়ে তাদের জীবন। তা আপনারা এটা করবেন না, আপনারা এনাদেরকে শান্তিভাবে থাকতে দিন। একদমই তাই। মানে অনেক সময় দেখা যায় যে পড়াশুনো করতে পারে না, আর এটা কিন্তু চেষ্টা করছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই ভালোভাবে থাকাটা, ভালোভাবে রাখাটা, এটা কিন্তু অনেকের গায়ে একটা জ্বালা দেওয়া মতন তৈরি হচ্ছে। কারণ তারা আসছে এখানে আনন্দ ফুর্তি করতে, আর সেই আনন্দ ফুর্তির কারণ কিন্তু এনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু ব্যাঘাত ঘটছে। সেটা যদি তারা একটু ভালোভাবে চিন্তা করেন যে এখানে এই যে পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন, তাদেরকে যদি হেল্প না করতে পারি, তাদেরকে কোনো রকম ক্ষতি করবো না, এটা কিন্তু একটা ভাবনা চিন্তা করতে হবে যে এখানকার মানুষ কিন্তু খুবই সরল সাদাসিধে এবং খুব কাছের মানুষ। আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু কথা বলতে লাগলো। তো এই বিষয়টা একটু লক্ষ্য করার দরকার যে এই মানুষগুলোর পাশে এসে যদি একটু দাঁড়ানো যায়, কোনোভাবে কোনো ক্ষতি না করে পাশে এসে দাঁড়ালে কিন্তু ওনাদের খুব ভালো হয়। এই যে জলটা খাচ্ছি, এই জলটা আনতে যেতে ওনাদের প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়, এবং এখানে কিন্তু কোনো রকম কল নেই, মানে জলের ব্যবস্থা কিন্তু এনাদের নেই, অনেকটা দূরে যেতে হয় জল আনতে। তাহলে কি পরিস্থিতির মধ্যে ওনারা কাটাচ্ছেন, এটা কিন্তু ভাববার বিষয়। এই বিভিন্ন রকম সবজি ওনারা লাগিয়ে রেখেছেন, সেগুলো দেখায়। আর টমেটো, এই যে কাঁচা টমেটো আছে, পাকা টমেটো আছে এখানে কিন্তু। পৃথিবীটা পুরো জলময় ছিল, সেটা বাস করতো জলে একমাত্র লক্ষ্মী আর নারায়ণ। আচ্ছা তা লক্ষ্মী নারায়ণ নাগ চলেই যাচ্ছে, হ্যাঁ। নারায়ণ হেলান দিয়ে আছে, হ্যাঁ। তা লক্ষ্মী পা টিপিয়ে যাচ্ছে। তা নারায়ণকে বলছে প্রভু দাঁড়াও, তা প্রভুর নাগ আর দাঁড়াচ্ছে না, চলেই যাচ্ছে। না মানে অনুমতি না দিলে তো নাগ আর দাঁড়াবে না, নাগ ধরো নাগের মতন ছুটছে। তো এখন লক্ষ্মীর খুব বিরক্ত ধরে গিয়েছে। নারায়ণের পাটা লক্ষ্মীর কোলের উপরে ছিল, এবার যাহা তো ওই পা নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে নাক দাঁড়িয়ে যায়, ওখানে দ্বীপ সৃষ্টি হয়। তখন নারায়ণ বলছে, হে প্রভু, এ দ্বীপ পড়ে গেল। বললো এবার তাহলে তুমি সৃষ্টি করো, আমি তো বসমাতা করে ফেললাম। তখন শ্রী বিষ্ণু নারায়ণ হয়েছে দুব্য ঘাস সৃষ্টি করে। আচ্ছা এইবার ওই থেকে সৃষ্টি করতে করতে মা লক্ষ্মী ধান এই জাবিত করলো। তখন মা লক্ষ্মীর রূপ ধারণ করে পার্বতীর রূপ নিলেন, আর শ্রী বিষ্ণু নারায়ণ হচ্ছে বাবা ভোলানাথ রূপ নিলেন। তাই পৃথিবীতে তখন মানুষ জন্ম তো সৃষ্টি করতে হবে, খাবে কে? তখন ভোলানাথের এই চৈত্র মাসে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, ওই জন্য হিন্দু শাস্ত্রের ভিতরে শিব পার্বতীর বিয়ে হয় না চৈত্র মাসে। আপনি তো মহিষের মানে মহিষাসুরের পুজো করেন। হ্যাঁ আচ্ছা বলছি, খুব আপনি একটু সুন্দর আগে একটা বলছিলেন জিনিস। যে আপনার এখানে মানে জানতে ঝাড়ফুঁক পারলাম। করতেও আসে লোকে, হ্যাঁ হ্যাঁ, আপনি ঝাড়ফুঁকও জানেন, মানে ঝাড়ফুঁক চড়ক সব কাজে যায়। চরকও করেন? হ্যাঁ চড়ক করি। দীর্ঘ কত বছর চরক করছেন? আমি ধরো বয়স যখন 15 বছর তখন থেকে, আর আমার বয়স যখন 7 বছর তখন থেকে শিক্ষা ধর্ম আমার। শিক্ষা ধর্ম। আর আপনার শিক্ষাগুরু কে? আমার শিক্ষা গুরুছে যে গুরুদেব ছিলেন নরেশের গুরুদেব ছিলেন যতীন দাস। এখন ওনারা তো কেউ আর দুজনেই মৃত বেঁচে নেই, হয়ে গেছে। সব দেহত্যাগ হ্যাঁ, করেছে। দেহত্যাগ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আপনি তো মানুষের সেবার কাজেও তো নিয়োজিত আছেন, বলছেন যে ঝাড়ফুঁক করেন, করে মানুষকে সেবা করেন। এই যে লতায় ছুলে পরে আমার কাছে এমন একটা ওষুধ আছে, হুম হুম হুম। 24 ঘন্টা অ্যাকশন থাকবে। আচ্ছা আচ্ছা, মানে সাপে কামড়ালে আর সামলাতে কি। পারবে। মানে আমার ওষুধটা হচ্ছে গুণ হচ্ছে এক যাযাবর দিয়েছিল, তখন হচ্ছে রাজীব গান্ধী মরেছিল তখন, সেই টাইমে। আচ্ছা। তখন আমি মামার বাড়ি থাকতাম, হুম। মতিগঞ্জের রাস্তা যে ফরেস্ট ডিপার্টমেন্ট, হুম হুম ওই ফরেস্ট ডিপার্টমেন্টে এখন গরু নিয়ে গিয়েছি। তো সেবার রাজীব গান্ধী মরার সময় বিশাল খরা হয়েছিল পাট ফাট নিয়ে। হুম হুম। তখন গরু নিয়ে ওই গাড়িতে করে পাট নিয়ে আসি। তখন একটা বুড়ি বয়স্ক মহিলা যাযাবর সাপ খেলা দেখাতে এসেছিল, এসে ওই বট গাছের গোড়ায় জল করছে। তখন আর আমার কাছে একটু জল নেই, হুম হুম। তাই সেই বয়স্ক মহিলাকে আমি এই গামছা ভিজিয়ে পাট পাতা জল দিয়েছিলাম। তা আমার গুরুদেব বলেছিল যে কাকু যদি কোনো বরদান দেয়, কেউ কিছু দিস সামনে থাকবে না। আমি বট গাছের পেছনে চলে গেলাম। তখন ওই মহিলা বলছে যে কে বাবা, তুমি আমাকে জল দিলে, তাহলে আমার সামনে এসো, হ্যাঁ আমাকে একটু দেখা দাও, আমার প্রাণ বাঁচিয়েছো। হুম হুম। হ্যাঁ, তখন আমি সামনে যাই, সামনে গেলে পরে বলছে তোমার নাম কি বাবা? আমি বলছি আমার নাম ভোলানাথ। তখন উনি বললেন যে তুই আমার জীবন বাঁচিয়েছিস, আমি তোকে একটা গাছ দিচ্ছি। তা আমি মহিলাকে জিজ্ঞেস করছি, মা এটা গাছ তো পাতা নেই, শুধু তো গুঁড়া কাটা। বললো বাবা এটা লাগাবি তাহলে জ্যান্ত হয়ে যাবে। আর এই গাছের শিকড় মাপের, প্রত্যেকটা মাপে দিতে হবে 1 কর করে,
তারপর রক্ত জোর হিসাবে দিতে হবে, মানে রক্ত জোর যদি বেশি থাকে তাহলে হাফ দিতে হবে, আর রক্ত জোর যদি কম থাকে তাকে ফুল দিতে হবে। মানে আমাদের এই গাছের ওষুধটা হচ্ছে কাজ করে হচ্ছে বিষটাকে তোমার পুরো জল করে দেবে, বোম্বার তেজ, মানে আমাদের রক্তটাকে গরম করবে, আর বিষটা যেখানকার কামড়াবে সেই জায়গায় বিষ চলে যাবে, আবার ওইটা আবার ঝেড়ে নামিয়ে দিই বিষটা। তো ভোলানাথ বাবুর সঙ্গে কিন্তু কথা বললাম, উনি সত্যিই খুব একজন দয়ালু মানুষ। তার কারণ মানুষের সমস্যা হলে কিন্তু উনি কিন্তু সবার আগে উনি চলে আসেন, আর বিভিন্ন সমস্যা যখন হয় এই গ্রামবাসীবৃন্দ তখন উনি সবার সামনে এসে দাঁড়ান। আর উনি কিন্তু শিব ভক্ত, মহিষাসুর কিন্তু পূজা করেন। চৈত্র মাসের দিনগুলো তার কাটে কিন্তু একেবারে নিরামিষ ভোজিত আপনি তখন সেই মাসটাতে চৈত্র মাসে ঘিয়ে রান্না হবে, শুধু ঘিয়ের রান্না, ওর ভেতরেই সব দেওয়া পড়বে, আতপ চালের ভাত হবে, ঘি ফি আলু ফালু যা কিছু দিব, পটল ফটল সব ওর ভেতর চলে যাবে। আচ্ছা ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখানে আপনার একটা থান করার? এখানে থান তো বলতে আমার এটা আইবড় কাল থেকেই আমি এখানে ডুবুরি কাজ করতাম, তখন থেকেই আমি এখানে থাকি। না মানে থান মানে ওই যে প্রতিষ্ঠান, হ্যাঁ এই প্রতিষ্ঠানে পুজো আমার এখানে বড় ইচ্ছা আছে, আমি একটা বিশাল মায়ের ভোলানাথের মন্দির করবো আমি। আচ্ছা। আর আমি মরে গেলে পঞ্চায়েতকে বলা আছে যে আমাকে যেন কেউ আগুনে দেবা না, আমাকে একটা মাটির স্থান দেবো ভোলানাথ, আর আমার ভোলানাথের মাটির তলায় থাকবো আমি, আর উপরে থাকবে বাবা ভোলানাথের শিবলিঙ্গ থাকবে। বাহ, এটা আমি হিন্দু পরিষদ থেকে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সুন্দর ওনার চিন্তা ভাবনা দেখো। তো আপনি এইভাবেই ভক্তির মাঝে আপনি এইভাবে বিরাজমান সবসময় থাকবেন, আর মানুষের পাশে থাকবেন, আপনারও ভালো হবে, আপনার স্বপ্ন যেন পূরণ হয় এটাই আমরা চাইবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসছি, পরে আবার দেখা হবে আপনার আচ্ছা। সঙ্গে। এসো বাবা। চললাম, হ্যাঁ আসি। আসবো। কাকিমা কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আর যেরকম বলছি যে নেমন্তন্ন, এটা কিন্তু আমাদের কাছে একটা উপরি পাওয়া হলো। সত্যি এটা মানে আজকে এই দুর্গম চরের মাঝে আমরা এসে যে এত সুন্দর আপ্যায়ন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি সবসময় বলি যে তোমাদেরকে বলি যে গ্রামের মানুষের যে সরলতা, তাদের যে আতিথেয়তা, সেটা কিন্তু একটা অন্যরকম হয়। আর এখানে এসে কিন্তু সেটা আরও বেশি করে লক্ষ্য করতে পারলাম যে আমরা এখানে এসে প্রথম তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বললো যে তোমরা কিন্তু এসো, আসার সময় কিন্তু খাওয়া দাওয়া করে যেও। তো ওনাদের সঙ্গে দেখা করে গেলাম। মানে একটা জিনিস কি, হ্যাঁ, শহর অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি মানুষ মানুষের সঙ্গে কথা বলে না, মানুষ মানুষের বাড়িতে যায় না, কিন্তু আমরা দূরের থেকে এসছি, আমাদেরকে তারা চেনে না, তবু কিভাবে তারা আপন করে নিয়েছে। আর দেখো খাবারের ব্যবস্থা করে কিন্তু দিয়েছে, এটা কিন্তু আমাদের বড় পাওয়া। আর এটা কিন্তু আজকে এই খাবার আস্বাদন করব এবং তাদের সঙ্গে বিদায় নিয়ে আমাদের কিন্তু বাড়ির দিকে রওনা দেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো পুরো থালা কিন্তু পরিষ্কার করে ফেলেছি। আর এখন যাব যেখানে ওনারা আর কি প্রতিনিয়ত হাত ধোয়, স্নান করে, সেই খাড়িতে। এই যে একেবারে সম্মুখে খাড়ি, আর এই খাড়িতে কিন্তু ওনারা হাত ধোয়া থেকে শুরু করে সবটাই কিন্তু কাজ ছাড়েন। খাওয়া দাওয়ার পরে এইভাবেই এই প্রকৃতির মাঝে মিশে যাওয়া বহু দিনের ইচ্ছা ছিল, আর এক শান্তি কিন্তু খুঁজে পাওয়া। বলুন না কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো। ভেবেছিলাম জঙ্গলে যাব, জঙ্গলে কিন্তু অন্যরকম শান্তির সন্ধান খুঁজে পাবো, আর ঠিক এই চরের মাঝে কিন্তু শান্তি খুঁজে পেলাম। আর আজকের এই দিনটা কখনো কিন্তু ভোলার নয়, একটা অন্যরকম স্মৃতি কিন্তু হয়ে দাঁড়াবে আমার এবং মিন্টুর। তো মেথিডাঙ্গা চরের এই অসাধারণ মানুষগুলোর সঙ্গে আজ সাক্ষাৎ হলো, এবং তাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। এবং এখানে একজন আছেন যিনি আর কি কবিরাজি করেন, তিনি স্বপ্ন পাওয়া কিছু ওষুধ আছে, সেগুলো মানুষের জন্য তিনি ব্যবহার করে থাকেন একেবারে নিঃস্বার্থভাবে। এবং তাদের বাড়িতে কিন্তু আজ দুপুরের মধ্যাহ্নভোজন করেছি, করে নিজেকে অনেকটাই কিন্তু অন্যরকম লাগছে যে এই চরের মাঝে কিভাবে তারা শত সহস্র কষ্টের মধ্যে কাটাচ্ছেন, তার মধ্যে দিয়েও আমাদের জন্য যে অন্ন দুটো তুলে দিয়েছেন, আমাদের কাছে প্রসাদ হিসেবে কিন্তু আমরা তুলে নিয়েছি। আর যদি একটু উন্নত হয়, স্বাস্থ্যকেন্দ্রের দিকে যদি একটু চোখ দেওয়া যায়, তাদের কিন্তু ইনকামের রাস্তা তারা বের করে নিতে পারবে। শুধুমাত্র তাদের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য এবং অন্যান্য পরিকাঠামোগুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আজকের মতো এই মেথিডাঙ্গা চরের সবটাই আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন চরে এইভাবে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো
আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা